সবাইকে আবারও স্বাগতম এডু হেল্পারে। আজকে হাজির হয়েছি জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশি স্টুডেন্টদের কি কি সুযোগ আছে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এই জাতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে জার্মান প্রবাসী আমার খুব কাছের একজন বন্ধু দোলন মজুমদারের সাথে ছোট্ট একটি সাক্ষাৎকার নিব এবং ওর সাথে এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং জানতে পারবেন বর্তমান হালচাল জার্মানির, এবং সেই অনুযায়ী আপনি ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা নিজেকে প্রস্তুত করতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, তবে শেয়ার করতে, কমেন্টস করতে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনি সব মিলায় কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা সব মিলাই ভালো। মনে করো যে সামনের মাসে সামনের মাসে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা সামনের মাসে পরীক্ষা শুরু হচ্ছে। হুম, জার্মানির এমনি অবস্থা কি? তোমার সিটি কোন সিটিতে আছে তুমি? আমি হচ্ছে আমার যে সিটিতে, এটা হচ্ছে মনচেনগ্লাডবাখ, আর স্টেট হচ্ছে নর্থ রেন ওয়েস্টফালিয়া। আচ্ছা আচ্ছা এনআরবি বলি আর কি আমরা শুনতে। তো এনআরবি স্টেটের মনচেনগ্লাডবাখ সিটিতে আমি আছি। তো তোমার ওই সিটিতে করোনার প্রাদুর্ভাব কেমন? আমার সিটিতে করোনা তেমন না, আচ্ছা কমই বলা যায়। আচ্ছা আচ্ছা গতকালকে গতকালকে যে হিসাব তাতে দেখলাম 6 জন ইনফেক্টেড আমার সিটিতে। তাহলে তো খুবই না, কম। 6 জন না, গতকালকে একজন ইনফেক্টেড হয়নি। গত পরশু দিন ছিল 6 জন। আচ্ছা আচ্ছা গতকালকে কোনো ইনফেকশন ছিল না। তাহলে তো খুবই ভালো অবস্থা। হ্যাঁ, জার্মানির অবস্থা তো অনেক ইমপ্রুভ করছে না আগের চেয়ে। টোটাল কালকে মনে করো যে 300 জনের মতো, টোটাল পুরো জার্মানিতে 300 জনের মতো কালকে ইনফেক্টেড হয়েছে। আচ্ছা 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 এটা খুবই ভালো। মানে সিচুয়েশন অনেক ভালো হয়েছে এখন। আচ্ছা সিচুয়েশন এখন মোটামুটি কন্ট্রোলে। আচ্ছা আচ্ছা বাট বাংলাদেশেও এখন পিক টাইম চলতেছে, তো এটা আরো বাড়বে পরে। তোমার মনে করো যে আস্তে আস্তে কমে যাবে আর কি। আস্তে আস্তে কমবে। জার্মানিতে মনে করো যে তোমার গত মাসে, ধরো যে এপ্রিলের লাস্টের দিকে আমাদের এখানে পিক টাইম ছিল। হুম 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 বাট মনে করো যে মে থেকে আস্তে আস্তে কমে গেছে আর কি। আচ্ছা আচ্ছা এই হচ্ছে অবস্থা। অরুণ, তাহলে একটু যদি হুম। ডিসকাশনে যাই, জার্মানিতে এখন হায়ার এডুকেশন অপরচুনিটি বাঙালি স্টুডেন্টের জন্য কেমন, বা এই ব্যাপারে হুম। তোমার মতামত কি? ধরো যদি স্টুডেন্টরা একটু জানতে চায় তোমার কাছ থেকে, তুমি কি বলবা? আমি যেটা বলবো, জার্মানি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউরোপের মধ্যে মানে বেস্ট কান্ট্রি। আচ্ছা কারণ উইদাউট টিউশন ফিজ এত মানে এরকম হাই লেভেলের এডুকেশন আমার মনে হয় না ওয়ার্ল্ডের অন্য কোনো দেশে মানে পসিবল এটা। ইউরোপে যদি কেউ ইউরোপে আসতে চায় পড়াশোনা করার জন্য, তাহলে ইউরোপের মধ্যে আই থিঙ্ক জার্মানি বেস্ট। আচ্ছা আচ্ছা ওটার পড়াশোনার কোয়ালিটি যেমন ভালো, প্লাস টিউশন ফি নেই বললেই চলে। কিছু কিছু ইউনিভার্সিটিতে টিউশন ফি আছে, বাট তাও মানে খুব কম। হুম হুম আর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিউশন ফি নেই বললেই চলে। আচ্ছা 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 এই তো জন্য সব দিক দিয়ে আই থিঙ্ক মানে বেস্ট জার্মানি। ইউরোপে পড়াশোনা করার জন্য জার্মানি বেস্ট। আচ্ছা আচ্ছা আর এমনিতে স্টুডেন্ট লাইফ কেমন ওখানে? মানে তুমি কি করো ওখানে, বা কোন জিনিসগুলো খুব বেশি এনজয় আমি করো আমি ওখানে, ইউনিক দেখো যেগুলো জার্মানি ইউনিক মনে হয়? স্টুডেন্ট লাইফ তো আমি খুব এনজয় করতেছি জার্মানিতে। আচ্ছা আচ্ছা কারণ মনে করো যে পড়াশোনা করার জন্য আমি যেমন অ্যাভেলেবল টাইম পাচ্ছি, প্লাস আমি পাশাপাশি একটা পার্ট টাইম জব করতেছি। সো আমার লিভিং কস্টটা এখানে আমার নিজে আর্ন করতে পারতেছি আর কি। এই সুযোগ সুবিধাগুলো স্টুডেন্টের জন্য আছে। আচ্ছা আচ্ছা আর জার্মানিতে মনে করো লিভিং কস্টটা আমি বলবো মোটামুটি, খুব একটা বেশিও না, খুব একটা কমও না। যেটা আমাদের এখানে মানে পার্ট টাইম জব করেই আর্ন করা সম্ভব। আচ্ছা তো আচ্ছা বলবো যে আসলে জার্মানিতে সব দিক দিয়েই আমার কাছে এখন পর্যন্ত আমি খুব এনজয় করতেছি আমার স্টুডেন্ট লাইফটা। তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে কি কি করো এমনি পড়াশোনা কাজ বাদ দিয়ে? আর কি করো? পড়াশোনা কাজ বাদ দিয়ে আমি বিলিয়ার্ড খেলি। আমার তুমি বিলিয়ার্ড বিলিয়ার্ড আমার খুব খেলো? পছন্দ। হ্যাঁ, তাই নাকি? গ্রেট। বিলিয়ার্ড, মাঝে মধ্যে বোলিং। আর বিলিয়ার্ড খেলতে খেলতে আমি মোটামুটি এখন মনে করো যে এক্সপার্ট হয়ে গেছি। তাই বিলিয়ার্ড নাকি? আমি খুব ভালোই খেলি। এইটা যদি ধরো মিল্টন শোনে, মিল্টনের তো খুব শখ বিলিয়ার্ড খেলা, বুঝছো?
তাই হ্যাঁ, এটা তো আমি ওকে গল্প করব যে অরুণ বিলিয়ার্ড খেলে। হম, আমরা মনে করো যে এখন তো এই সিচুয়েশনের জন্য খেলতে পারতেছি না, হুম, বাট গত 2 মাস আগেও আমরা প্রত্যেক উইকে মোটামুটি 1-2 বার খেলা হতো। আচ্ছা আচ্ছা। এটা কোথায় খেলো, প্লাস ইউনিভার্সিটিতে? না, আমাদের ইউনিভার্সিটিতে না, আমাদের এখানে অনেকগুলা ক্লাব আছে আচ্ছা বিলিয়ার্ডের জন্য, বোলিং এর জন্য। আচ্ছা তো ওখানে আমরা মাঝে মধ্যে যাই, ওসব ক্লাবগুলোতে আমরা খেলি আর কি। আচ্ছা আচ্ছা। তো তোমার তো তো আর ওখানে খুব ভালো ওখানকার পরিবেশ। আচ্ছা আচ্ছা। এমনিতে তুমি খুব ঘোরো, এমনি ইউরোপের কোথায় কোথায় ঘুরলা এই স্টুডেন্ট লাইফে তোমার? আহ, অনেক জায়গায় তো ঘোরা হয়ে গেছে, মোর দেন 10 কান্ট্রিজ তো হবেই। আচ্ছা আচ্ছা। লাস্ট আমি গিয়েছিলাম হচ্ছে ফ্রান্সে, হুম হুম। প্যারিসে, মেইনলি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। আচ্ছা আচ্ছা। তো এরপর হচ্ছে এরপর আমার পরীক্ষা ছিল, হুম হুম হুম। প্লাস পরীক্ষার পরেই তোমার হচ্ছে এই যে সিচুয়েশন, করোনা সিচুয়েশনের জন্য হুম হুম হুম। আর কোথাও যেতে পারিনি আর কি। মনে করো যে লাস্ট 3 মাস, হ্যাঁ 3-4 মাস পর্যন্ত মানে আর জার্মানি বাইরে কোথাও যেতে পারিনি। বাট আমার যেসব কান্ট্রি আমি ঘুরছি এর মধ্যে ফ্রান্স, তারপর অস্ট্রিয়া, নেদারল্যান্ড, তারপর সবগুলো মনে পড়তেছে না, ইতালি, তারপর এই তো ফিনল্যান্ড, এস্তোনিয়া, আচ্ছা আচ্ছা রাশিয়া। আচ্ছা তো মোটামুটি অনেকগুলো বেশি ঘোরা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। সবচেয়ে ভালো লাগছে কোন দেশটা? মানে সবগুলোই ইউনিক আমি জানি, কিন্তু মনে রাখার মতো কোনটা ভালো লাগছে? সবচেয়ে ভালো লাগছে মনে রাখার মতো আমি বলবো হচ্ছে আর সবগুলো আসলে ভালো লাগছে। ইভেন আমাদের জার্মানি, তো আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি। জার্মানি কিন্তু তোমার মনে করো যে আমরা অন্যান্য দেশে বেড়াতে যাই, বাট জার্মানিও কিন্তু বেড়ানোর জন্য অনেক ভালো ভালো প্লেস আছে হুম জার্মানিতে। হুম হুম হুম। যদি তুমি সব মিলাই বলো তাহলে আই থিঙ্ক আমি জার্মানির কথাই বলবো। জার্মানিতে আমরা ব্ল্যাক ফরেস্টে গিয়েছিলাম হুম। গত বছর। ওটা মানে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস। আমি এই পর্যন্ত আমি যতগুলো প্লেস ঘুরছি। তারপর বলবো জালসবুর্গের কথা, অস্ট্রিয়াতে। তারপর ইটালি, রোম, লাইক এন ওপেন মিউজিয়াম, বেস্ট একটা সিটি। এই তো। তো অনেক ঘুরছো। নেক্সট প্ল্যান কি, কোথায় যেতে চাও নেক্সট করোনার পরে? নেক্সট প্ল্যান আমাদের ইচ্ছে ছিল এই পরীক্ষাটা শেষ হওয়ার পর তুরস্কতে যাওয়ার, ইস্তাম্বুল। হুম। বাট এই করোনা সিচুয়েশনের জন্য হচ্ছে প্ল্যানটা পিছিয়ে গেছে। নেক্সট আমাদের ক্রোয়েশিয়াতে যাওয়ার খুব ইচ্ছা। ক্রোয়েশিয়া, তুরস্ক, পোল্যান্ড, এসব দেশগুলোতে ঘোরার খুব ইচ্ছা। প্লাস এখন পর্যন্ত আমার সুইজারল্যান্ড যাওয়া হয়নি, সুইজারল্যান্ড যাবো। সুইজারল্যান্ড তো বোধহয় একটু এক্সপেন্সিভ, তাই না? শুনি আর কি, গল্প শুনি। এক্সপেন্সিভ, ওখানকার লিভিং কস্ট বেশি, আচ্ছা আচ্ছা। বাট ওখানকার তোমার মনে করে আর্নিংটাও ওরকমই বেশি। সো ব্যালেন্সটা থাকে আর কি। আচ্ছা আচ্ছা। অরুণ, এখন জার্মানিতে ধরো বাঙালি স্টুডেন্ট যদি যেতে চায় তাহলে রিকোয়ারমেন্ট কি আসলে, এখন বেসিক রিকোয়ারমেন্ট ব্যাচেলার বা মাস্টার্সের জন্য যদি বলো? আমি তো মাস্টার্স যেহেতু করতে চাই, মাস্টার্সটা আগে বলি। হুম মাস্টার্সের জন্য ম্যাক্সিমাম তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ মাস্টার্স প্রোগ্রামগুলোর জন্য যেটা বেসিক রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে যে তোমার 6.5 মিনিমাম। হুম। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এখন 6.5 আছে। আচ্ছা প্লাস হচ্ছে তোমার জার্মান স্কেলে সিজি এটা 2.5 থাকবে, 2.5 অথবা তার ভালো। আই মিন জার্মান স্কেলে কিন্তু মনে করো আমাদের যেটা 4, জার্মানিতে কিন্তু সেটা তো 2.5 অথবা মনে করো যে 2, 1.5, 1 হচ্ছে বেস্ট আর কি। তো তোমার সিজিপিএ যদি 2.5 এর মধ্যে থাকে তাহলে তুমি হচ্ছে মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা। মানে ব্যাচেলরে তারপর হচ্ছে আমাদের আইএলটিএস 4 এর মধ্যে 2.5 থাকতে হবে, তাই তো? না, ব্যাপারটা হচ্ছে ওরকম না। যেটা আমি বলতে চাচ্ছিলাম, মনে করো যে বাংলাদেশে 4 তো বেস্ট, হুম। মানে জার্মানিতে হচ্ছে সেটা 1 ও আচ্ছা 1 আচ্ছা বেস্ট। আচ্ছা আচ্ছা তো উল্টো আর কি, টোটালি উল্টো। আচ্ছা। তো তুমি মনে করো যে বাংলাদেশ স্কুলে আমাদের যত মানে ইয়ে বেশি হবে, জিপি বেশি হবে। ফর এক্সাম্পল যদি কেউ 3.8 পায়, হুম। সেটা জার্মান স্কুলে হবে হয়তো ধরো 1.2 অথবা 1.5, বুঝতে পারছি। সামথিং লাইক দ্যাট। হুম হুম। তো সো তোমার রেজাল্ট ওখানে যত ভালো হবে, তো সো এখানে যদি সর্বনিম্ন এখানে এই সর্বোচ্চ 2.5 পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে নেয়, 2.5 অথবা বেটার।
আই মিন হয় 2.2 2.5 এরকম। আচ্ছা আচ্ছা, আর 1.6 আইএলটিএসটা 6.5 6.5 স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। 6 দিয়ে অনেকে আসছে, আচ্ছা, বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আমি যতটুকু জানি যে 6.5 রিকোয়ারমেন্টস চাই। মাস্টার্সের জন্য কি আর ল্যাঙ্গুয়েজ কোর্স চাচ্ছে ওরা? মানে জার্মান ল্যাঙ্গুয়েজ? কিছু কিছু ইউনিভার্সিটি চাই, বাট ম্যাক্সিমাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে জার্মান ল্যাঙ্গুয়েজটা ম্যান্ডেটরি না। যেমন আমার ইউনিভার্সিটির কথা আমি বলতে পারি, আমি লজিস্টিক্স ইঞ্জিনিয়ারিং পড়তেছি, তো হুম, এখানে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজও চাই ওরা, আচ্ছা বাট ম্যাক্সিমাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলো আছে মাস্টার্স প্রোগ্রাম, সেগুলোতে জার্মান ল্যাঙ্গুয়েজ চায় না। আচ্ছা আচ্ছা। আর ব্যাচেলরের আর জন্য? ব্যাচেলরের জন্য মোটামুটি সেমই। ব্যাচেলরের জন্য আমাদের মেইনলি হচ্ছে ওখানে ব্যাচেলর কোর্স, বাংলা ব্যাচেলর কোর্স 3 ইয়ার্স আপ থাকতে হবে। আমাদের তো 4 বছরের ব্যাচেলর কোর্স, হুম, মানে 3 ইয়ার্স শেষ করতে হবে, এর আগে ব্যাচেলর কোর্সের জন্য অ্যাপ্লাই করা যায় না। প্লাস আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা ওরকম 6.5 এরকম। আচ্ছা আচ্ছা তবে ব্যাচেলর কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে অত বেশি অ্যাভেলেবল না, সো তখন জার্মান ল্যাঙ্গুয়েজটা তখন ম্যান্ডেটরি হয়ে পড়ে। ম্যান্ডেটরি ব্যাচেলর। জার্মান ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে জার্মান ল্যাঙ্গুয়েজ মনে করো যে তোমার B2 C1 এই লেভেল লাগে, আর তোমার কারণ এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যাচেলর কোর্সটা তেমন অ্যাভেলেবল না। অ্যাভেলেবল না। আচ্ছা আচ্ছা। হুম। আর তোমার এমনিতে তো ওই আগের নিয়মগুলোই তো আছে নাকি, ব্লক অ্যাকাউন্ট করতে হয় ওই টাকা পাঠাতে? হ্যাঁ, ব্লগ অ্যাকাউন্ট করতে হবে। ব্লগ অ্যাকাউন্ট হচ্ছে তোমার লাস্ট আমরা তো যখন ছিলাম তখন প্রায় 8,000 ইউরোর মধ্যে ছিল, বাট রিসেন্টলি আর একটু বাড়াইছে। আই থিঙ্ক এটা এখন 9,000 ইউরোর মতো, আই থিঙ্ক, আই এম নট শিওর, বাট এরকমই। তো ব্লগ অ্যাকাউন্ট করা লাগবে। ব্লগ অ্যাকাউন্ট করে টাকাটা জার্মান কোনো ব্যাংকে টাকাটা ব্লক করা লাগবে। এটা একটা আলাদা রিকোয়ারমেন্টস আছে। অন্যান্য সব বিষয়গুলোতে নর্মালি তোমার দেশে অ্যাকাউন্টে তোমার দেখালেই হয়, শো করলেই হয়, বাট জার্মানির ক্ষেত্রে যে সিস্টেম সেটা হচ্ছে যে টাকাটা জার্মান কোনো ব্যাংকে ব্লক করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনিতে বাংলাদেশে তো এমবেসি আছে নাকি ওখানে, তো সেখানে সব কিছু? হ্যাঁ, বাংলাদেশে জার্মান ইন্ডিয়াতে এম্বাসি তো যাওয়া লাগে না? না, ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। আর কাগজপত্র অ্যাটাস্টেশন ওগুলো কি করতে হয় আগের মতো জার্মান এমবাসিতে গিয়ে? হ্যাঁ, অ্যাপ্লিকেশনের সময় তোমার কাগজপত্র নোটারি করতে হবে, সব পেপারস, যেসব সার্টিফিকেট, নর্মালি তো আমরা সার্টিফিকেট ফটোকপি পাঠাই, তো ওগুলো নোটারাইজ করে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে হয়। প্লাস তারপর যখন তুমি ইউনিভার্সিটিতে এনরোল করবা তখন হচ্ছে মেইন সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে, তখন মেইন সার্টিফিকেটগুলো শো করতে হবে। বাট অ্যাপ্লিকেশনের সময় নর্মালি আমরা ফটোকপি নোটারাইজ করে পাঠাই। জার্মান এমবাসি থেকে অ্যাটাস্টেশন লাগে না? না, জার্মান এম্বাসি থেকে অ্যাটেস্টেশন লাগবে না, কিন্তু যখন মনে করো যে তুমি ব্লগ অ্যাকাউন্ট করবা তখন হচ্ছে তোমার জার্মান এম্বাসিতে গিয়ে তোমার এখানকার ব্যাংক স্টেটমেন্ট জার্মান এম্বাসি থেকে অ্যাটেস্টেড করে নিয়ে যাওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর যেটা বলছিলাম, জার্মানিতে কিন্তু ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই হয় হচ্ছে তোমার ইয়ের মাধ্যমে, ইউনিয়াসিস্টের মাধ্যমে। সো ওখানে কিছু অ্যাপ্লিকেশন ফি লাগবে, ওখানে প্রায় 10,000 টাকার মতো। সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে তোমার মনে করো যে 90% ইউনিভার্সিটিতে ওরা হচ্ছে ইউনিয়াসিস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা নেয় আর কি, ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা খুব কম ইউনিভার্সিটি। আগে যেন ডাডের মাধ্যমে করা যেত এরকম একটা কিছু ছিল না নাকি? ডাড আসলে অ্যাপ্লিকেশন না, ডাডের ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার মানে পছন্দের সাবজেক্ট খুঁজে বের করতে পারবা, বাট ডাডটা মেইনলি হচ্ছে স্কলারশিপের জন্য। ওরা হচ্ছে এখানে স্কলারশিপ ব্যবস্থা করে আর কি। ওদের কিছু রিকোয়ারমেন্টস আছে, প্লাস ওদের কিছু সাবজেক্ট আছে, ওই সাবজেক্টগুলোতে তুমি স্কলারশিপ নিয়ে জার্মানিতে পড়াশোনা করতে আসতে পারবা। তার মানে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনের কোনো সুযোগ নেই, ইউনিয়াসিস্টের মাধ্যমে কাগজপত্র পাঠালে দেন? আমি বলবো 90% ইউনিভার্সিটিতে হচ্ছে তো ওরা ইউনিভার্সিটির মাধ্যমে পেপারস নেয়। আচ্ছা, ডাইরেক্ট খুব কম, 10%-এর মতো ইউনিভার্সিটিতে ডাইরেক্ট তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, 10%। আর এমনিতে ওখানে লিভিং কস্ট কেমন, ধরো অ্যারাউন্ড, মানে তুমি হোল জার্মানিতে যদি বলো? এটা ভ্যারি করে। স্টুডেন্টরা যদি স্টুডেন্ট ডর্মে থাকে লিভিং কস্ট একটু কম হয়। সাপোজ আমি একটা প্রাইভেট বাসা নিয়ে আছি, এখানে আমার রুম ভাড়ায় দিতে হচ্ছে তোমার 300 ইউরোর মতো, বাট অনেক স্টুডেন্ট থাকে তোমার হচ্ছে স্টুডেন্ট ডর্মগুলোতে ইউনিভার্সিটি থেকে এগুলো প্রোভাইড করে, তো তখন লিভিং বাসা ভাড়াটা অনেক কমে যায়, সেটা 200 এর মধ্যে হয়ে যায়। আর থাকা খাওয়া মনে করো আরো 100 ইউরো, 300, আই থিঙ্ক 400 ইউরোর মধ্যেই পসিবল ভালোভাবে থাকা।
রাজশাহীর মধ্যে। হুম হুম। তো তোমার ও আর যেটা হচ্ছে তোমার 6 মাস পর পর আমাদের হচ্ছে একটা সোশ্যাল ইউনিভার্সিটি একটা সোশ্যাল ফি দিতে হয় 300 ইউরোর মতো। এটা প্রতি 6 মাস পর পর এটা ইউনিভার্সিটির বিভিন্ন কাজের জন্য আমাদেরকে 300 ইউরো করে পে করতে হয় ও প্রত্যেক আচ্ছা 6 মাস পর প্রত্যেক সেমিস্টারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা সব ইউনিভার্সিটিতে একই নিয়ম নাকি? এটা সব ইউনিভার্সিটিতে দিতে হবে। আম, এটা হচ্ছে প্রায় 300 ইউরোর মতো আর কি আচ্ছা আচ্ছা। নেক্সট প্রত্যেক সেমিস্টার। নেক্সট দেশে আসবা কবে, কোনো প্ল্যান আছে নাকি? হ্যাঁ প্ল্যান তো ছিলই, তোমার সাথে সেপ্টেম্বরে দেখা, যাওয়ারই প্ল্যান ছিল। ডিসেম্বরে প্ল্যান ছিল তোমার? তোমার সাথে দেখা, সেপ্টেম্বরে যাওয়ার প্ল্যান ছিল। তোমার সাথে লাস্ট দেখা হলো কি কি 2019-এর অক্টোবরে? 2019-এর না, 2019-এর মনে করো যে জানুয়ারিতে I think। জানুয়ারিতে জানুয়ারি তোমার অথবা সাথে দেখা ফেব্রুয়ারি। করলাম। হ্যাঁ জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে। জানুয়ারি ফেব্রুয়ারিতে, হ্যাঁ। হুম। এই ডিসেম্বরে তাহলে তো এবার প্ল্যান। এবার সেপ্টেম্বরে আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট এই যে দেখো এখন তো সিচুয়েশন যে এখন যাওয়াটা খুব রিস্কি। সেটাই তো এখন আছে। আর এখন তো ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো তো এখন বন্ধ, তো জানি না সামনে কি অবস্থা হয়। না সেটাই, অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে আসলে প্ল্যানটা, তাই না? হুম। আচ্ছা অরুণ, এই মোটামুটি তোমার অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কোন সময় থাকে জার্মানিতে? উইন্টার সেমিস্টারের জন্য তো অ্যাপ্লিকেশনটা শুরু হয় তোমার মেইনলি মে জুন। আহ, মে সব অ্যাপ্লিকেশনগুলো শুরু হবে মে থেকে। আর হচ্ছে তোমার উইন্টার সেমিস্টারের জন্য, আর সামার সেমিস্টারের জন্য অ্যাপ্লিকেশনগুলো শুরু হবে নভেম্বর ডিসেম্বর এরকম। নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তাহলে মোটামুটি জার্মানির পরিস্থিতি এই আর কি। তোমার ফিউচার প্ল্যান কি? জার্মানিতে থাকবা না দেশে আসবা? তোমার অর্জিত জ্ঞান বাংলাদেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য দেশে আসবা, না ভালো জব পেলে জার্মানিতে আসার ইচ্ছা আছে? না আমি জার্মানিতে পার্মানেন্ট রেসিডেন্টশিপ নেওয়ার ইচ্ছা আছে, আচ্ছা বাট এমন না যে আমি বাংলাদেশে আর যাবো না। আচ্ছা। দেখা গেলো আমি যদি এখানে পিএইচডি করতে পারি, হুম, আমার পিএইচডি করার প্ল্যান আছে। পিএইচডিটা করলে দেখা গেলো আমার যেখানে যেটুকু নলেজ আমি এখান থেকে পাই, ওটা দেখা গেলো আমি বাংলাদেশে ইউনিভার্সিটিতে গুলোতে আমি শেয়ার করতে পারি। কারণ আমি লজিস্টিক্স ইঞ্জিনিয়ারিং করতেছি, তো এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট, বাট আমাদের বাংলাদেশে কিন্তু ওটার মানে স্পেসিফিক এখনো কোনো সাবজেক্ট আমাদের এখানে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাট এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইডই খুব ডিমান্ডেবল, আর প্রত্যেকটা কোম্পানিতে লজিস্টিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। লজিস্টিক্স প্রসিডিউর বলো, লজিস্টিক্স ম্যানেজমেন্ট, লজিস্টিক্স ইঞ্জিনিয়ারিং সবগুলো খুব ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক বাংলাদেশের সামনে খুব রিকোয়ারমেন্ট হবে লজিস্টিক্সে, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যত বাড়বে, যত বাংলাদেশে যত অগ্রসর হবে, তোমার এগুলোর রিকোয়ারমেন্ট অনেক বেশি বাড়বে। দেখা গেল সামনে যদি যখন সুযোগ হয়, তখন আমি হয়তো এটা শেয়ার করতে পারি ইউনিভার্সিটিগুলোর সাথে যদি সুযোগ পাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরাও সেটা প্রত্যাশা করি যে ওখান থেকে তুমি ভালো কিছু শিখে এসে আমাদের দেশকে আরো উন্নত করবে। তো অরুণ, অনেক কিছু তোমার কাছ থেকে জানলাম, অনেক ইনফরমেটিভ কথা। এটা হচ্ছে আমার স্টুডেন্ট যারা আছে তারা আর কি এটা দেখে উপকৃত হবে। তোমাকে অনেক ধন্যবাদ এই ইনফরমেশনগুলো জানানোর জন্য। তোমাকেও ধন্যবাদ।